Hello friend, class 8. In previous class, we discussed about the North America economic region, North America Lake region. এর আগের ক্লাসে ফ্রেন্ড আমরা আলোচনা করেছিলাম উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। হ্রদ অঞ্চলের পর উত্তর আমেরিকার আর একটা অঞ্চল আছে যেটা আমাদের লাস্ট অঞ্চল, কানাডীয় শিল্ড অঞ্চল। ক্লাস 8 এর আগে তোমার আজকের বিষয় ভূগোল, অধ্যায় উত্তর আমেরিকা, উপ অধ্যায় উত্তর আমেরিকার অর্থনৈতিক অঞ্চল, আজকের পাঠ কানাডীয় শিল্ড অঞ্চল। ফ্রেন্ড, এই কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে আমরা যেটা পড়ব সেটা হলো কানাডীয় শিল্ড অঞ্চলের ফিজিক্যাল কন্ডিশন। এই ফিজিক্যাল কন্ডিশনগুলো কি কি পড়ে তার মধ্যে আমরা পড়ব। ফার্স্টলি ফ্রেন্ড, কানাডীয় শিল্ড অঞ্চল কি? এই কানাডীয় শিল্ড অঞ্চল দেখো এর মধ্যে লুকিয়ে আছে কানাডীয় শিল্ড। কানাডীয় হলো উত্তর আমেরিকার একটা দেশ। কানাডা হলো উত্তর আমেরিকার একটা দেশ। ঠিক একইভাবে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন উত্তর আমেরিকার একটা দেশ, কানাডীয় একটি অঞ্চল, শিল্ড অঞ্চল। ফ্রেন্ড, এই কানাডীয় শিল্ড অঞ্চলের আমরা কি কি পড়বো? ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে তার অবস্থান পড়বো, সীমা পড়বো, ভূ প্রকৃতি পড়বো, নদ নদী পড়বো, জলবায়ু পড়বো, সাগর উদ্ভিদ পড়বো, জীবজন্তু পড়বো, খনিজ সম্পদ পড়বো। এইগুলো হলো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, কানাডীয় শিল্ড অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। ফ্রেন্ড, তার আগে আমাদের জানতে হবে শিল্ড কি। দেখো কানাডীয় শিল্ড কি বা শিল্ড কি? শিল্ড কথার অর্থ হলো, শিল্ড কথার অর্থ হলো, দেখো ফ্রেন্ড আমি লিখে দিয়েছি, শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। ঠিক আরাবল্লী যেমন আমাদের অবশিষ্ট ক্ষয়জাত পর্বত, ঠিক এইগুলো এক ধরনের ক্ষয়জাত মালভূমি। অর্থাৎ এবার সংজ্ঞা আসা, শিল্ড কথার অর্থ কি? শিল্ড হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। পৃথিবীতে এইরকম ফ্রেন্ড 11টি শিল্ড অঞ্চল আছে, তার মধ্যে বৃহত্তম শিল্ড হলো এই কানাডীয় শিল্ড অঞ্চল। এবার আসা যাক কানাডীয় শিল্ড কাকে বলে। ফ্রেন্ড, সংজ্ঞাটা হবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে, আবার বলছি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে ভি আকৃতির ক্ষয়জাত মালভূমিটি অবস্থান করেছে, যে ক্ষয়জাত প্রাচীন মালভূমিটি অবস্থান করেছে তাকে বলা হয় কানাডীয় শিল্ড অঞ্চল। আবার একবার বলছি, উত্তর আমেরিকার মহাদেশের উত্তর পূর্ব দিকে উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে ভি আকৃতির যে প্রাচীন ক্ষয়জাত মালভূমিটি অবস্থান করেছে তাকে বলা হয় কানাডীয় শিল্ড অঞ্চল। বেশ, এরপর আমরা জানবো শিল্ড কি। এই শিল্ড কথার অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা পরীক্ষা অনেক সময় আসে, শিল্ড কথার অর্থ কি? শিল্ড কথার অর্থ হলো প্রাচীন শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। ফ্রেন্ড, এর আকৃতি কি? উত্তর পূর্ব দিকে, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে যে আমাদের উত্তরে একটা হাডসন উপসাগর আছে, দেখো ম্যাপে আছে উত্তরে হাডসন উপসাগর আছে, সেই উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে ভি আকৃতি ধারণ করেছে এই কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় শিল্ড অঞ্চল, এই গেল এদের আকৃতি। ফ্রেন্ড, আরো জানতে হবে পৃথিবীতে মোট 11টি কানাডীয় শিল্ড অঞ্চল আছে। মোট 11টি অঞ্চল আছে, 11টি শিল্ড অঞ্চল আছে পৃথিবীতে। ফ্রেন্ড, এর মধ্যে বৃহত্তম হলো আমাদের কানাডীয় শিল্ড অঞ্চল। ফ্রেন্ড, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আছে যে পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চলের নাম কি, পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চলটির নাম হলো ফ্রেন্ড কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় শিল্ড, কানাডীয় শিল্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। কানাডীয় শিল্ড অঞ্চল বৃহত্তম। তবে এই কানাডীয় শিল্ড অঞ্চলকে আবার লরেন্সীয় মালভূমিকেও বলা হয়। যেহেতু এটা লরেন্সীয় অঞ্চলে অবস্থান করেছে তাই একে লরেন্সীয় মালভূমি বলা হয়। তাহলে একে কি বলা হয়? এর অপর নাম হলো লরেন্সীয় মালভূমি। লরেন্সীয় মালভূমি।
ফ্রেন্ড এই কানাডিয় সিল্ড অঞ্চলে আমরা যেগুলো বিষয়গুলো আজকে আমরা পড়বো আলোচনা করবো সেটা হলো কানাডিয় সিল্ড অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। দেখো কানাডিয় সিল্ড অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো আমরা আলোচনা করবো, একটু অবস্থান দেখবো, সীমাটা দেখবো, তারপরে আমরা ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। এই অবস্থান, সীমা, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু, খনিজ সম্পদ, এইগুলো নিয়ে ফ্রেন্ড আমরা একটু আলোচনা করব। তাহলে কি কি আলোচনা করব আমরা? অবস্থান, সীমা, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং খনিজ সম্পদ, এই প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে ফ্রেন্ড আমরা আলোচনা করব। নেক্সট ফ্রেন্ড আসা যাক কানাডীয় সিল্ড অঞ্চলের অবস্থান। দেখো ফ্রেন্ড এখানে আমি লিখে দিচ্ছি কানাডীয় সিল্ড অঞ্চলের অবস্থান। কানাডীয় সিল্ড অঞ্চলের অবস্থান। অবস্থান, যে কোনো জিনিসের দুটি অবস্থান থাকে, যে কোনো মানুষের দেখবে দুটো অবস্থান থাকে। মানুষের পরিচয় যেমন দুটো থাকে, এক থাকে তার নিজের পরিচয় মানে অ্যাবসলিউট পরিচয়, যার ডিএনএ আরএনএ প্রত্যেক জনের আলাদা, আর একটা থাকে রিলেটিভ লোকেশন, যেটাকে আমরা বলি যেমন কলকাতা। কলকাতা আমি যদি কলকাতার অবস্থান কোথায়? 22°34' এবং 88°30' দ্রাঘিমাতে অবস্থিত। কিন্তু যদি রিলেটিভ লোকেশন বলি তাহলে কি বলে? যে আমাদের হুগলি নদীর বাম তীরে অবস্থিত। ঠিক একইভাবে আমরা এখানে অ্যাবসলিউট লোকেশনটা পড়বো, প্রকৃত অবস্থানটা পড়বো। দেখো উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে 55 দিকে, উত্তর আমেরিকা মহাদেশের পূর্বে, উত্তর আমেরিকা মহাদেশের পূর্বে 55° পশ্চিম দ্রাঘিমা থেকে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে 120° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত অবস্থান করেছে কানাডীয় সিল্ড অঞ্চল। এবং এবার অক্ষাংশগত দিক থেকে যাক। অক্ষাংশ দিক থেকে কানাডীয় সিল্ড অঞ্চলের অবস্থান হলো দক্ষিণে 45°, উত্তর অক্ষাংশ থেকে উত্তর দিকে 82°, উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত বা এর মধ্যে অবস্থান করেছে কানাডীয় সিল্ড অঞ্চল। তাহলে এর অবস্থান কি? পূর্ব দিকে উত্তর আমেরিকার পূর্ব দিকে 55° পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিম দিকে 120° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত দ্রাঘিমার মধ্যে অবস্থান করেছে বা বিস্তৃত। এবং অক্ষাংশগত দিক থেকে কানাডীয় সিল্ড অঞ্চলের অবস্থান হলো উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ দিকে 45°, উত্তর অক্ষাংশ থেকে উত্তর দিকে 82°, উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করেছে কানাডীয় সিল্ড অঞ্চল। ফ্রেন্ড এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সীমানা। তাহলে এসব অবস্থান আমাদের গেল, এবার আলোচনা করব সীমানা বা সীমা। দেখো ফ্রেন্ড প্রত্যেকটার মধ্যে একটা সীমা বা সীমানা থাকা বাঞ্ছনীয়। যেমন আমাদের ভারতবর্ষে যদি অবস্থান দেখা যায় দক্ষিণের দিকে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর, পূর্ব দিকে আবার বাংলাদেশ, পশ্চিমে আরব সাগর, এইভাবে যেমন অবস্থান দেখা যায় ঠিক একইভাবে কানাডীয় সিল্ড অঞ্চলের একটা অবস্থান আছে। এর অবস্থান কি? কানাডীয় সিল্ড অঞ্চলের পূর্ব দিকে যে উচ্চভূমিটি আছে সেটি হলো লাব্রাডীয় উচ্চভূমি। তাহলে পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে আছে লাব্রাডার বিরাট উচ্চভূমি। এরপর দেখো কানাডীয় সিল্ড অঞ্চলের ফ্রেন্ড কানাডীয় সিল্ড অঞ্চলের পশ্চিম দিকে অবস্থান করেছে গ্রেট ব্যারিয়ার রিফ বা গ্রেট বিয়ার। এগুলো প্রকৃতপক্ষে কতগুলো হ্রদ অঞ্চলের সমন্বয়ে এগুলো গঠিত হয়েছে। এই গ্রেট ব্যারিয়ার, গ্রেট স্লেপ, আথাবাস্কা, এগুলো হ্রদ অঞ্চলের সমন্বয় ভাবে অবস্থান করেছে। এবার এগুলো হ্রদের কাজের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে পশ্চিম দিকে কি অবস্থান করেছে? পশ্চিম দিকে কানাডীয় সিল্ড অঞ্চলের পশ্চিম দিকে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা এইগুলি অবস্থান করেছে। এছাড়া উইনিপেগ হ্রদ অবস্থান করেছে। তাহলে পশ্চিম দিকে কি আছে? আবার বলছি গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা এবং উইনিপেগ অবস্থান করেছে। এরপর ফ্রেন্ড লরেন্সীয় মালভূমি বা কানাডীয় সিল্ড অঞ্চলের উত্তর দিকে অবস্থান করেছে বা উত্তর দিকে যে সীমা আছে তার নাম হলো সুমেরু মহাসাগর। ফ্রেন্ড
এবং দক্ষিণ দিকে আছে বৃহৎ পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকা। আবার বলছি ফ্রেন্ড, তাহলে কি দেখা গেল? সীমানাটা দেখা গেল কানাডীয় সিল্ট অঞ্চলে পূর্ব দিকে লাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্রেট ব্যারিয়ার এবং তার সাথে আছে গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ হ্রদ, এবং উত্তর দিকে আছে সুমেরু মহাসাগর, এবং দক্ষিণ দিকে কানাডীয় সিল্ট অঞ্চলে আছে বৃহৎ পঞ্চহ্রদ এবং সেন্ট লরেন্স নদীর উপত্যকা। তাহলে এ গেল আমাদের ফ্রেন্ড সীমা। এরপর আমরা আলোচনা করব ভূপ্রকৃতি সম্পর্কে। ফ্রেন্ড, রিলিফ বা ফিজিওগ্রাফি কি? ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি মানে কোন জায়গাটা উঁচু কোন শিলা দ্বারা গঠিত, কি ধরনের মাটি দেখা যায়, ভূমিভাগ কি, ঢাল কোন দিকে, ইত্যাদি ইত্যাদি বিষয়। ঠিক কানাডীয় সিল্ট অঞ্চল বা লরেন্সীয় যে মালভূমিটি আমি আগেই বলেছি, এটি একটি প্রাচীন ক্ষয়জাত মালভূমি। যদি প্রাচীন ক্ষয়জাত মালভূমি হয় তাহলে কি হবে? সে প্রাচীন শিলা দ্বারা গঠিত হবে বা প্রাচীন পাথুরে মৃত্তিকা দ্বারা গঠিত হবে। তাহলে আমরা বেশ বুঝতে পারছি যখনই ক্ষয়জাত মালভূমি হবে সেটা গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত হবে। দেখো ফ্রেন্ড, পৃথিবীর প্রাচীন একটি ভূখণ্ড হলো আমাদের লরেন্সীয় মালভূমি বা কানাডীয় সিল্ট অঞ্চল। মূলত এই অঞ্চলটি যেই শিলা দ্বারা গঠিত সেটি হলো গ্রানাইট, এক ধরনের শিলা, যেটা আগ্নেয় শিলা, এবং নিস এক ধরনের রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। সমগ্র অঞ্চলটি গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। গ্রানাইট একটি আগ্নেয় শিলা এবং নিস একটি রূপান্তরিত শিলা। এছাড়া অঞ্চলটির বেশ কিছু ভূভাগ সমগ্র ভূভাগের থেকে সামান্য কম শক্ত পাথর অঞ্চল দেখা যায়। অঞ্চলটি শক্ত পাথরে ভর্তি। সমগ্র অঞ্চলটি যেহেতু বলছি ক্ষয়জাত মালভূমি, কিভাবে ক্ষয়জাত মালভূমি হলো? সমগ্র অঞ্চলটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে এবং এই হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা অবনমিত হয়ে কতগুলি অবনমিত ভূভাগে বা গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির জল এবং ফ্রেন্ড হিমবাহের বরফ গলা জল সঞ্চিত হয়ে বেশ কতগুলো হ্রদ অঞ্চলের বা হ্রদের সৃষ্টি করেছে। দেখো ফ্রেন্ড, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে অঞ্চলটি এবং বেশ কিছু অবনমিত হ্রদের সৃষ্টি হয়েছে, যেমন গ্রেট বিয়ার হ্রদ, আথাবাস্কা হ্রদ, গ্রেট স্লেভ হ্রদ। আবার বলছি, তাহলে ভূপ্রকৃতি কি গেল ফ্রেন্ড? এটি হলো একটি প্রাচীন ক্ষয়জাত মালভূমি। সমগ্র অঞ্চলটি শক্ত পাথুরে এবং অঞ্চলটি গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত। অঞ্চলটি হিমবাহের ক্ষয়জাত ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এবং অবনমিত ভূভাগের সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল এবং হ্রদের জল সঞ্চিত হয়ে বেশ কতগুলো হ্রদের সৃষ্টি করেছে, যার মধ্যে বেশ কতগুলো হ্রদ হলো আথাবাস্কা হ্রদ, গ্রেট বিয়ার হ্রদ, গ্রেট স্লেভ হ্রদ। এরপর ফ্রেন্ড, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নদ নদী। যেহেতু কানাডিয়া সিল্ট অঞ্চলটি উত্তর আমেরিকার উত্তর পূর্ব উচ্চভূমিতে অবস্থান করেছে, তাই অঞ্চলটির ঢাল স্বাভাবিক ক্ষেত্রে হয় উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে। এক্ষেত্রে একটু উল্টো ঢাল হয়েছে ফ্রেন্ড, অঞ্চলটির ঢাল দক্ষিণ থেকে উত্তর দিকে। যেহেতু দক্ষিণ দিকে আমাদের পাথুরে গ্রানাইট শিলা দ্বারা গঠিত ক্ষয়জাত মালভূমিটি অবস্থান করেছে, তাই দক্ষিণ থেকে উত্তর দিকে অঞ্চলটি ঢালু। ফ্রেন্ড, সমগ্র অঞ্চলটি দক্ষিণ থেকে উত্তর দিকে ঢালু হওয়ায় বেশিরভাগ এখানকার নদ নদীগুলি ওই প্রধান ঢাল অনুগামী ঢাল অনুযায়ী প্রধান প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে। অর্থাৎ নদীগুলো প্রাথমিক ঢালকে অনুসরণ করেই প্রবাহিত হয়েছে। দক্ষিণ থেকে পূর্ব দিকে নদীগুলো প্রবাহিত হয়েছে। দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আমরা বলেছি যেহেতু উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থান করেছে, উত্তর দিকের ঢালে অবনমিত অংশে যে হাডসন উপসাগর আছে সেই হাডসন উপসাগরে নদীগুলো পতিত হয়েছে। বেশ কতগুলো নদী হলো গুরুত্বপূর্ণ। 1 নম্বর ম্যাকেঞ্জি
2 নম্বর চার্চিল, 3 নম্বর নেলসন। নদীগুলো বহু হ্রদকে একসাথে যুক্ত করেছে। নদীগুলি বহু হ্রদকে একসাথে যুক্ত করেছে। ফ্রেন্ড, আবার একবার তাহলে আসা যাক নদ নদী কি। যেহেতু কানাডীয় সিল্ট অঞ্চলটি উত্তর পূর্বের উচ্চভূমিতে অবস্থান করেছে, তাই সমগ্র অঞ্চলটির ঢাল দক্ষিণ থেকে উত্তর দিকে। দক্ষিণ থেকে উত্তর দিকে এর ঢাল প্রাথমিক বা অনুগামী হওয়ায় সেই প্রাথমিক ঢালকে অনুসরণ করে নদীগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। বেশ কতগুলি প্রবাহিত নদী হলো ম্যাকেঞ্জি, চার্চিল এবং নেলসন। নদীগুলি পরস্পর পাশাপাশি যখন প্রবাহিত হয়েছে, বহু হ্রদের সৃষ্টি হয়েছে। নদীগুলো যখন প্রবাহিত হয়েছে, তখন অনেক হ্রদকে পাশাপাশি যুক্ত করে বেশ কতগুলো একসাথে যুক্ত হয়েছে, অনেক হ্রদকে একসাথে যুক্ত করেছে। ফ্রেন্ড, এ গেল আমাদের নদ নদী। এবার ফ্রেন্ড আমরা আসবো জলবায়ু সম্পর্কে। জলবায়ু সম্পর্কে দেখো ফ্রেন্ড, এই জলবায়ু বা ক্লাইমেট একটা ফিজিক্যাল কন্ডিশন। উত্তর আমেরিকার কানাডীয় সিল্ট অঞ্চলটির দুটি পার্ট আছে, একটা উত্তর পার্ট আর একটা হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পার্ট। আমি যেই জলবায়ু সম্পর্কে বলছি সেটা হলো উত্তর দিকের পার্টের জলবায়ু সম্পর্কে আমরা বলবো। এই উত্তর দিকে অর্থাৎ কানাডীয় সিল্ট অঞ্চলের উত্তর দিকে যেহেতু শীতল তুন্দ্রা জলবায়ু অবস্থান করেছে, তাই এখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। আবার বলছি, কানাডিয়ার সিল্ট অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক উত্তর দিক আর একটা হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক। এই উত্তর দিকে জলবায়ু কি? উত্তর দিকের জলবায়ু উত্তরে তুন্দ্রা, শীতল তুন্দ্রা জলবায়ু অবস্থান করেছে। এই শীতল তুন্দ্রা জলবায়ু অবস্থানের জন্য সারা বছর বলা যেতে পারে এখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, অর্থাৎ -0°C নিচে থাকে এবং প্রায় 7 থেকে 9 মাস এখানে বরফাচ্ছন্ন থাকায়, বরফ দিয়ে ঢাকা থাকায় সমগ্র ভূভাগে যাতায়াত ব্যবস্থা খুব অচল, যাতায়াত করা চলে না। তাহলে এই গেল ফ্রেন্ড। তবে গ্রীষ্মকালে সামান্য যে 3 মাস গ্রীষ্মকালে থাকে, তখন উষ্ণতাটা একটু সামান্য পরিমাণ বাড়ে। দেখো ফ্রেন্ড, আমি বোর্ডে লেখা আছে তুন্দ্রা, যে উত্তর দিকে শীতল তুন্দ্রা জলবায়ু দেখা যায়। প্রায় 7 থেকে 9 মাস এখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে -0°C নিচে চলে যায়, হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কের নিচে থাকায় ফ্রিজে যেমন জল জমে বরফে পরিণত হয়, ঠিক বরফ দ্বারা আচ্ছাদিত থাকে। এর ফলে সমগ্র অঞ্চলে যাতায়াত ব্যবস্থার সমস্যা হয়। তবে এখানকার সামান্য যে 3 মাস কি 5 মাস, সে সামান্য 3 মাস গ্রীষ্মকাল থাকে, সেই গ্রীষ্মকালটা খুব ক্ষণস্থায়ী। তাপমাত্রা গ্রীষ্মকালে থাকে খুব কম, গড়ে তাপমাত্রা থাকে 10°C। কম বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে, পরিমাণ 40 সেমিরও কম। তাহলে এই গেল আমাদের কানাডিয়া সিল্ট অঞ্চলের উত্তর দিকের জলবায়ু। তাহলে কানাডিয়া সিল্ট অঞ্চলের উত্তর দিকে যে অবস্থান করেছে অঞ্চলটি, সেখানে শীতল তুন্দ্রা জলবায়ু দেখা যায়। শীতল তুন্দ্রা জলবায়ু ফ্রেন্ড দেখা যায় বলে সেখানে তাপমাত্রা সর্বদা হিমাঙ্কের নিচে -0°C নিচে থাকে। প্রায় 7 থেকে 9 মাস হিমাঙ্কের নিচে থাকে এবং সমগ্র অঞ্চলটি, উত্তরের অংশটি বরফ দ্বারা আচ্ছাদিত থাকায় সেখানে যাতায়াত ব্যবস্থার সমস্যা হয়। তবে খুব স্বল্প পরিমাণ সময় গ্রীষ্মকাল থাকে, খুব 3 মাস গ্রীষ্মকাল থাকে। এই গ্রীষ্মকালে এখানকার মতো গ্রীষ্মকাল নয়, গ্রীষ্মকালের উষ্ণতা থাকে গড়ে খুব বড় হলে 10°C, 10 থেকে 15। তবে গড় এভারেজ গ্রীষ্মকালের তাপমাত্রা 10°C। অঞ্চলটি শীতকালে বৃষ্টিপাত হয় না, তবে গ্রীষ্মকালে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়, যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই নগণ্য। প্রায় 40 সেমিরও কম বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত হয়। 40 থেকে এখানে আছে 40 সেমিরও কমও বৃষ্টিপাত হয়। ফ্রেন্ড, এই গেল আমাদের উত্তরে তুন্দ্রা জলবায়ু। এবার আমরা আসবো ফ্রেন্ড দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের জলবায়ু। দেখো, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের কানাডিয় সিল্ট অঞ্চলের
গড় উষ্ণতা থাকে 4°C, সামান্য উষ্ণ প্রকৃতির হয়। বলি ফ্রেন্ড, যেহেতু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভাগটা অনেকটা নিচে থাকায়, অনেকটা যেহেতু অক্ষাংশটা নামতে থাকছে, আমরা জানি যত অক্ষাংশটা বাড়তে থাকবে জলবায়ু তত শীতল হবে, উষ্ণতা তত শীতল হবে। যেহেতু দক্ষিণ দিকে এর অক্ষাংশটা কমতে থাকছে, তাই এখানে কি দেখা যায়, এখানে গ্রীষ্মকালে সামান্য উষ্ণতা একটু বেশি থাকে। গ্রীষ্মকালে গড় উষ্ণতা এখানকার গ্রীষ্মকালে সামান্য গ্রীষ্মকাল থাকে, তবে গ্রীষ্মকালটা হয় এখানে সামান্য উষ্ণ প্রকৃতির, শীতকালই বলা চলে। গড় উষ্ণতা থাকে এখানে 4°C। তবে ফ্রেন্ড মনে রাখবো, এখানে আমি যেটা 10°C লিখেছিলাম ওটা হলো গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা, কিন্তু এক্ষেত্রে শীতকালেও তাপমাত্রা কম থাকে, কিন্তু গড় উষ্ণতা থাকে বার্ষিক 4°C, সামান্য জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়। ফ্রেন্ড, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাভাবিক উদ্ভিদ। দেখো ফ্রেন্ড, জলবায়ুর পর আমরা জানবো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদটা আমরা পরের ক্লাসে নিয়ে আলোচনা করব। আজকে আমরা যতটা শিখলাম সেটা নিয়ে আমরা একটু প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করা যাক। তাহলে আমাদের ডিউ রইল স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু, খনিজ সম্পদ নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। চলো এবার আমাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করা যাক। দেখো ফ্রেন্ড, আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো এতক্ষণ পড়ানো হলো সেই পড়ানোর ভেতরেই থাকবে। 1 নম্বর কোশ্চেন, শিল্ড কথার অর্থ কি? শিল্ড কথার অর্থ কি? দেখো ফ্রেন্ড, এর আগের ক্লাসে এই ক্লাসে বলেছি শিল্ড কথার অর্থ কি। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি? 3 নম্বর কোশ্চেন, পৃথিবীতে মোট কতগুলি শিল্ড অঞ্চল আছে? শিল্ড অঞ্চল আছে। 4 নম্বর কোশ্চেন, ফ্রেন্ড, কানাডীয় শিল্ড কাকে বলে? কানাডীয় শিল্ড কাকে বলে? কানাডীয় শিল্ড কি? তারপরে কোশ্চেন, কানাডীয় শিল্ড অঞ্চলের আকৃতি কি রূপ? কানাডীয় শিল্ড অঞ্চলের আকৃতি কি রূপ? 6 নম্বর কোশ্চেন, ফ্রেন্ড, কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কি?
ফ্রেন্ড এই ছটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় পরীক্ষার কোশ্চেন আছে, কানাডীয় ছটার মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কি? 7 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থান লেখো। 2 নম্বর। 8 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, কানাডীয় শিল্ড অঞ্চলের সীমা বা সীমানা লেখো। 2 নম্বর কোশ্চেন ফ্রেন্ড। 9 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, কানাডীয় শিল্ড অঞ্চলের ভূ প্রকৃতি ও নদ নদী সম্পর্কে লেখো। সম্পর্কে লেখো। 2/3। 10 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো। সম্পর্কে লেখো। 2/3 ফ্রেন্ড। এই গেল ফ্রেন্ড আমাদের আজকের কানাডীয় শিল্ড অঞ্চলের মোট 4টে টার্ম নিয়ে আলোচনা করলাম। কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থান, সীমা, কানাডীয় শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী এবং জলবায়ু, এই কতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। ফ্রেন্ড যে কোশ্চেন দিয়েছে 1 নম্বর, কানাডীয় শিল্ড কথার অর্থ কি? পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি? পৃথিবীতে মোট কতগুলি শিল্ড অঞ্চল আছে? কানাডীয় শিল্ড কি? কানাডীয় শিল্ড অঞ্চলের আকৃতি কিরূপ? 6 নম্বর, কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কি? 7 নম্বর, কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থান লেখো। 8 নম্বর, কানাডীয় শিল্ড অঞ্চলের সীমা বা সীমানা লেখো। 9 নম্বর, কানাডীয় শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী সম্পর্কে লেখো। এবং 10 নম্বর, কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো। ফ্রেন্ড এরপর পরের ক্লাসে আমরা কানাডীয় শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, কৃষিকাজ, জীবজন্তু, শিল্প ইত্যাদি সম্পর্কে জানবো। পরের ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।